আমার মামাতো বোন যেদিন কান্না ভেজা কণ্ঠে বাড়ির সবার সামনে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিতে চেয়েছিলাম, তার গায়ে হাত দিয়েছি, তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নষ্ট করতে চেয়েছিলাম, সেদিন আমার মামা আমাকে নানু বাড়ির সবার সামনে কষিয়ে একটা থাপ্পড় মেরে তাদের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি সেদিন খুব নিরুপায় হয়ে সবার দিকে নিরীহ চোখে তাকিয়েছিলাম। সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার এই বাড়িতে থাকাটা কারো কখনো পছন্দ ছিল না। সবাই আমার প্রতি অনেক বিরক্ত ছিল। করুণা করে এতটা দিন তারা আমাকে থাকতে দিয়েছিলেন। আমি সবার কাছে বোঝা হয়েছিলাম এতদিন। তাই তারা আমার চলে যাওয়াতে দুঃখী না, বরং সুখী। আমার যখন 12 বছর বয়স তখন আমার মা কঠিন এক রোগে অসুস্থ হয়ে পড়েন। আমার মা অসুস্থ থাকা অবস্থায় আমার বাবা দ্বিতীয়বার বিয়ে করেন। মাও বাবার বিয়েতে কিছু বলেননি, কারণ তিনি বুঝতে পেরেছিলেন তার আর বেশি দিন এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকা হবে না। মা হয়তো বুঝতে পেরেছিলেন বাবার কাছে আমি সুখী থাকবো না, তাই মৃত্যুর আগে মামাদের কাছে আমাকে রেখে গিয়েছিলেন। সেখান থেকে আমার মামার বাড়িতে থাকা শুরু। মামার বাড়িতে থেকে আমি ইন্টার পাস করে অনার্সে পড়ছি। আমার কয়েকটা মামাতো বোন ছিল, তার মধ্যে একজন ছিল আনিতা, যে মেয়েটার সাথে প্রথম থেকেই আমার জমতো না। শহরের মেয়েরা যেমন, সে তাদের থেকে একটু বেশি স্মার্ট, তাই হয়তো আমার মতো সহজ সরল আনস্মার্ট মানুষকে সবসময় এড়িয়ে চলত। আমি বুঝতে পারতাম আমার তাদের বাড়িতে থাকাটা তার পছন্দ নয়, কিন্তু তার বাবা চায় আমি যেন তাদের বাসায় থেকেই মানুষের মতো মানুষ হই, তাই সে এটা নিয়ে কিছু বলতে পারে না। কারণ মৃত্যুর সম্ভাবনা আমার মাকে তার বাবা কথা দিয়েছিলেন আমাকে তিনি তার কাছে রাখবেন, কিন্তু আজ সেই কথাটা তিনি রাখার প্রয়োজন মনে করছেন না, কারণ আমি যে তার মেয়ের ইজ্জত নিতে চেয়েছিলাম। আর পৃথিবীর কোনো বাবা চাইবেন না তার ঘরে কোনো ধর্ষক থাকুক, তাই আমি আমার মামাকে কোনো দোষ দিই, কারণ তার জায়গায় আমি থাকলেও হয়তো এমনই করতাম। তবে মানুষ যে নিজের প্রয়োজনে পৃথিবীর সবচাইতে জঘন্যতম কাজটাও করতেও একবারও ভেবে দেখবে না, সেটা আজ খুব করে বুঝতে পেরেছি। আর সেটা যদি অপছন্দের মানুষ হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার মামাতো বোন আনিতাকে যখন একটা ছেলের সাথে দিনের বেলা আবাসিক হোটেল থেকে বের হতে দেখলাম, তখন আমি তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করি ছেলেটাকে। যদিও বুঝতে পেরেছিলাম ছেলেটা তার বয়ফ্রেন্ড, তবুও জিজ্ঞেস করার পর সে বলল জাস্ট ফ্রেন্ড। তারপর ছেলেটা চলে গেল। আমি যখন তাকে বললাম কাজটা তুমি ঠিক করনি, প্রেম করছো ভালো কথা, তাই বলে কি নিজের বয়ফ্রেন্ডের অন্যায় নোংরা চাহিদাগুলোও পূরণ করতে হবে? এটা ভালোবাসা নয়। আমি মামার কাছে সব বলে দেব। তারপরেই আমি বাসায় চলে আসি। বাসায় এসে দেখি কেউ নেই। আনিতা আমার রুমে এসে আমাকে বোঝাতে শুরু করলো আমি যা দেখেছি তা যেন কাউকে না বলি, কিন্তু আমি তার কথায় কোনো গুরুত্ব দিলাম না। আর সেটার ফল সবাই বাসায় আসার পরেই পেলাম। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি একটা মেয়ের মনে এমন কিছু থাকতে পারে। আমার কথাটা এখন কেউ বিশ্বাস করবে না, আর আমি কাউকে বলতেও চাই না। যারা আমাকে বিশ্বাস করে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তাদের ভালো মন্দ সম্পর্কে ভাববার কোনো প্রয়োজন মনে করলাম না। 10 বছর পর আমি আমার বাবার কাছে ফিরে যাই। আমাকে দেখে কেন জানি আমার বাবা মা খুব একটা খুশি হতে পারেননি, তবে আমার বোনটা অনেক খুশি হয়েছিল যখন সে জানতে পেরেছিল তার ভাই এসেছে। যদিও সৎ ভাই আমি, তবে সে সেটা বোঝে না। শহরে একজন মানুষকে আমি কোনো কিছু না বলেই চলে এসেছি। তার কথা খুব মনে পড়ছে। মেয়েটার নাম মেঘলা। শহরে পড়ালেখা করলেও সেও আমার মতোই খুব সহজ সরল। মেয়েটাকে জানানো উচিত ছিল, কিন্তু আমি পারিনি। 2 দিন পর বাবা হঠাৎ করে ডেকে নিয়ে বললেন, তোর মা চাচ্ছে না তো এখানে থাক। তোর মা যেন কার কাছ থেকে সব শুনেছে। তোকে কি জন্য তোর মামারা মেয়েরে বাড়ি থেকে বের করে দিয়েছে সেটা সে জানে। তার কথা তারও একটা মেয়ে আছে, এখন অনেক ছোট। তুই তো ওর আপন ভাই না, তাই তোকে নিয়ে ভয় হচ্ছে। ধর্ষকদের তো কোনো মা বোন নেই, তুই বরং অন্য কোথাও চলে যা, আমি তোকে সব খরচ দিব। সেদিন আমি পৃথিবীর প্রথম কোনো সন্তান হিসেবে নিজের বাবার গালে থাপ্পড় মেরেছিলাম। হ্যাঁ, আমি আমার বাবার গালে থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে বলেছিলাম, তুই আমাকে ধর্ষক বলছিস? আমার কথা না ভেবে তুই নিজের কথা ভাব। তুই তো সেক্স পাগল একজন মানুষ। আমার মা মারা যাওয়ার আগেই আরেকটা বিয়ে করেছিলি। তোকে আমার বাবা বলে কোনো দিন পরিচয় দিতে ইচ্ছে করেনি। আজ তুই আমার মন থেকে উঠে গেছিস। একজন বাবা কখনো তার ছেলেকে এভাবে ধর্ষক বলতে পারে না, আর একজন সন্তানও কখনো তার বাবার গায়ে হাত তুলতে পারে না। কাজে আজ থেকে আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। তুই আমার বাবা না। মা মারা যাওয়ার পর এই পৃথিবীতে আমার কখনো কেউ ছিল না, আজও নেই। সবাই শুধু আমাকে করুণা দেখিয়েছে। সেই রাতে বাবা লজ্জায় আমার রুম থেকে চলে যায়। পরের দিন আমাকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দেয়। আমিও থাকার জন্য জোর করে নিই, কারণ আমি জানতাম এমন কিছু হবে। তাই রাতে কিছু টাকা চুরি করে নিজের কাছে রেখে দিয়েছিলাম।
আমার সৎ মায়ের যত গয়নাগাটি ছিল সব কিছু আমার ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম রাতেই, কারণ এগুলো একসময় আমার মায়ের ছিল। এগুলোর দাবিদার আমি। আমার মাকে যারা মৃত্যুর কয়েকদিন আগেও সুখে থাকতে দেয়নি, আমি তাদের কাছে আমার মায়ের কোনো কিছু রেখে যেতে পারি না। আমি আমার বাবার বাড়ি থেকে চলে আসি। আমি বুঝতে পারি এত বড় দুনিয়াতে এত এত মানুষ থাকলেও আমার কোনো আপন মানুষ নেই। এত বড় দুনিয়াতে আমার থাকার কোনো জায়গা নেই। একজন মানুষ আছে যাকে আমি অনেক দিন ধরে চিনি, হয়তো বা ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। এখন সেই মেয়েটার জন্যই বেঁচে আছি, না হলে অনেক আগেই অবহেলার এই সস্তা জীবনটা শেষ করে দিয়ে না ফেরার দেশে চলে যেতাম। 7 দিন পরে হঠাৎ করে মেঘলা ফোন করে দেখা করতে বলে। আমি যখন তাকে বললাম এই কয়েকটা দিন কি একবারও ফোন করার প্রয়োজন মনে করনি, তখন সে বলল দেখা করার পর সব বলবে। আমিও কিছু না বলে তার সাথে দেখা করার জন্য চলে গেলাম। কি হয়েছে যে এভাবে দেখা করতে বললে? বিপরীত পাশের মানুষের অবস্থাটাও তো দেখবে। বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি এই বিয়েটা করতে চাই না। কেন করতে চাই না সেটা তুমি জানো। আমার কথা শোনো, তারপর না হয় সিদ্ধান্ত নিও কি করবে। আমি তোমার কোনো কথা শোনার জন্য এখানে আসিনি। তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। 10 দিন পর আমার বিয়ে। তুমি আমাকে নিয়ে পালাবে নাকি নিজের প্রেমিকাকে অন্য কারো হাতে তুলে দিবে ভেবে দেখো। আমি কবুল বলার আগ পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু কবুল বলার পর আমি তোমাকে ঘৃণা করা শুরু করব। এতটাই যে এর আগে কেউ কখনো কাউকে এতটা ঘৃণা করেনি। আমার অবস্থাটা তো তুমি বুঝবে, আমার কথাটা শুনবে। আমার কোনো কথা না শুনেই মেঘলা চলে যায়। আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা হতে লাগলো। কেমন মানুষ আমি যে আজ পর্যন্ত কেউ আমাকে বুঝতে পারলো না। এত কষ্ট অশান্তি নিয়ে কখনো বেঁচে থাকা যায় না। আমার একটু শান্তি দরকার। কোথায় পাবো? মৃত্যুই কি মানুষের একমাত্র শান্তির পথ? মেঘলা নিশ্চিত মনে চলে যায়, একবারও পিছু ফিরে তাকায় না আমার দিকে। আমি অনেক দূর পর্যন্ত তার উপস্থিতি অনুভব করি। একসময় সে অদৃশ্য হয়ে যায়। মেসে এসে অন্ধকার রুমে শুয়ে শুয়ে ভাবতে থাকি মেঘলার কথা, কিন্তু আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। আমি যদি তাকে আমার কাছে নিয়ে আসি তাহলে তার ভবিষ্যৎ জীবনটা কি হবে? তাকে কি সুখ দিতে পারবো আমি? অনার্সে পড়ো একটা বেকার যুবককে কেউ কি এত সহজে চাকরি দিবে? যাকে মন থেকে ভালোবাসা যায় তার সুখ চাওয়াটাই নাকি প্রকৃত ভালোবাসা? আবেগে পড়ে তো মেয়েরা অনেক কিছুই বলে, অনেক কিছুই করতে চায়। মেঘলারও তো এখন আবেগের সময়। কেবলমাত্র 17 বছর ইন্টারে পড়ে। এই সময়টাতে মেয়েদের মনে অনেক আবেগ কাজ করে। তার মধ্যেও হয়তো করছে, তাই সে এমন বলছে। কিন্তু আমি তো সব বুঝি। বাস্তবতা কি আমি জানি। দুবেলা খাবারের জন্য কত কি করতে হয়, বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। আমি তো সব কিছু বুঝি মেঘলার মতো করতে পারি না। তার আবেগকে কাজে লাগিয়ে তার ভবিষ্যৎটা নষ্ট করতে পারি না। যেখানে নিজের ভবিষ্যৎটাই অন্ধকার, যেখানে নিজে থাকার কোনো জায়গা নেই, সেখানে অন্য একজনকে বিয়ে করে সুখী হওয়ার স্বপ্ন দেখাটা হয়তো বিলাসিতা ছাড়া কিছু নয়। মায়ের গয়নাগাটি বিক্রি করলে আর কতই বা পাওয়া যাবে। এসব ভাবতে ভাবতে কখন যে 10টা দিন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আজ মেঘলার বিয়ে। সে নিশ্চয়ই খুব সুন্দর করে সেজেছে। সাজবেই তো। বিয়ের দিন মেয়েরা সাজবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে আজ অন্য কারো জন্য সাজবে। আমি তার কথা রাখলাম না। তার কাছে সারা জীবন ঘৃণার পাত্র হয়েই বেঁচে থাকবো আমি। তবুও আমার ভালোবাসার মানুষটা সুখী হোক। আমার কষ্টের জীবনের সাথে আর কাউকে জড়াতে চায় না। হয়তো সে কিছুদিন আমাকে ঘৃণা করবে, কিন্তু একসময় আমাকে ভুলে যাবে। স্বামীর ভালোবাসা পেলে এমনিতেই আমাকে মনে রাখবে না। এরকম অনেক শুনেছি। খুব গভীর প্রেম ছিল একসময়, সে প্রেমটা আর থাকে না। সময়ের সাথে ভালোবাসার মানুষটাও বদলে যায়। পরিস্থিতি বাধ্য করে বদলে যেতে। মেঘলার বিয়ে হয়ে যায়। আমি সেদিন কেন জানি তার কাছে যাওয়ার সাহস পাইনি। আমার মনে হয়েছিল তার ভবিষ্যৎ সুখের জীবন নষ্ট করার কোনো অধিকার আমার নেই। কারণ আমি জানতাম একসময় সে আমাকে ভুলে গিয়ে তার হাজবেন্ডকে নিয়ে সুখী হবে। মেঘলার বিয়ে হয়ে যাওয়ার পরে আমার ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। কোনো দিন খেয়েছি, আবার কোনো দিন খাইনি। নিজের পড়ালেখাটা চালানোর জন্য অনেক কিছু করেছি জীবনে। সেগুলো বলে কারো চোখের জল ফেলাতে চাই না। আমি সবসময় ভাবতাম যাদের কেউ নেই তারা কিভাবে বেঁচে থাকে, কিন্তু আমি যখন কাউকে ছাড়া বেঁচে থাকা শুরু করলাম তখন বুঝলাম বেঁচে থাকার জন্য কাউকে দরকার হয় না। দরকার হয় টাকার, দরকার হয় বাস্তবতার মুখোমুখি হওয়ার। আমার মনে আছে একসময় আমি বেঁচে থাকতে ভয় পেতাম। যখন আমার মায়ের গয়না বিক্রি করা টাকা ফুরিয়ে গেল তখন আমার থাকা খাওয়া নিয়ে মনের মধ্যে ভয় ঢুকে গেল। আমার কাছে যা ছিল সব তো শেষ। এখন আমি কি করব? কে আমাকে খাবার দিবে? কে আমাকে থাকতে দেবে? এসব নিয়ে ভাবতে খুব ভয় হতো। নিজেকে খুব অসহায় মনে হতো। তখন একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখলাম একটা ছেলে চা বিক্রি করছে। ছেলেটার বয়স খুব বেশি হলেও 7 কিংবা 8 বছর হবে। আমি সেদিন ছেলেটার দিকে তাকাতে চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো। যেই বয়সে ছেলেটার স্কুলে পড়ার কথা ছিল,
বাবা মায়ের আদর ভালোবাসা পাওয়ার কথা ছিল, সে বয়সের ছেলেটা ফুটপাতে চা বিক্রি করছে শুধুমাত্র নিজের জীবিকা নির্বাহের জন্য। কিংবা কে জানে, এই 7 বছরের মানুষটাই হয়তো কারো না কারো ভরণপোষণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। হায় রে জীবন! এমন জীবনের প্রতি কেন জানি আমার ঘৃণা হতে লাগলো। তবে ছেলেটাকে দেখে মনের মধ্যে কিছুটা হলেও সাহস হলো। আমার বারবার তখন একটা কথাই শুধু মনে হলো, 7 বছরের ছেলেটা যদি বেঁচে থাকার জন্য জীবনযুদ্ধে নেমে পড়তে পারে, বেঁচে থাকার জন্য ভয় না পায়, তাহলে আমি কেন ভয় পাচ্ছি? সেদিন থেকে আমার জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়। আমি দুবেলা দুমুঠো খাবারের জন্য অনেক লজ্জাজনক কাজও করেছি, যেটা কাউকে বলার নয়। এভাবেই মেঘলার বিয়ের পর আমার জীবনের একটা বছর কেটে যায়। এই 1 বছরে তার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। সেও কোনোদিন ফোন দেয়নি, আমিও তাকে ফোন দেওয়ার সাহস পাইনি। তবে আজ 1 বছর পরেও আমার সিদ্ধান্তটাকেই বেস্ট মনে হচ্ছে। আমি এখনও আগের মতোই আছি। নিজের জীবনযাপনের কোনো গতি করতে পারিনি। মেঘলা আমার সাথে থাকলে তাকেও এসব সহ্য করতে হতো, কিন্তু এখন সে হয়তো অনেক ভালো আছে। নাটক সিনেমায় যত সহজে নিজের অভাব অনটনের জীবনকে পরিবর্তন করে সুখময় করা যায়, বাস্তবে অতটা সহজ না। বাস্তব বড় কঠিন। নাটক সিনেমায় কষ্টের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু বাস্তবে কষ্টের জীবন দীর্ঘস্থায়ী হয়। আমার অনার্স শেষ হয়ে গেলেও আমি কোনো চাকরির ব্যবস্থা করতে পারি না। একটা চাকরির জন্য কত কী না করেছি, কত জায়গায় ঘুরেছি, কিন্তু সবশেষে কাজের কাজ কিছুই হয়নি। কেউ টাকা চেয়েছে, কেউ দিতে চেয়েও পরে আর দেওয়ার প্রয়োজন মনে করেনি। লোক ছাড়া চাকরি হয় না। আমার তেমন কেউ ছিলও না যে চাকরি দেবে। অনেক জায়গায় ভাইবা দিয়েছি, কিন্তু রেজাল্ট খারাপ থাকার কারণে ভাইবা অনেক ভালো দেওয়ার পরেও চাকরি হয়নি। একসময় মনে হলো আমার জীবনটা এমনিই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কত চেষ্টা করলাম নিজের ভাগ্যটা বদলানোর জন্য, কিন্তু পারলাম না। হয়তো সৃষ্টিকর্তা চান না আমার ভাগ্যটা পরিবর্তন হোক। সবশেষে যখন হাল ছেড়ে দিলাম, যেভাবে চলছে চলুক না, এই 2 টাকার সস্তা জীবন নিয়ে আর চিন্তা করব না। যার জীবনের কোনো মূল্য নেই, যে মারা গেলে চোখের জল ফেলার কেউ নেই, সে জীবনটা বাঁচলেই কি আর না বাঁচলেই কি। 3 বছর পর ঢাকা শহরে খুব সাধারণভাবে বেঁচে থাকার মতো একটা চাকরি পেয়েছি। দিন শেষে রাতে মাথার নিচে কিছুটা হলেও জায়গা হয়েছে। মাস শেষে 15,000 টাকা বেতন পাই। এটা দিয়েই চলে যায় আমার। এখন আর বেঁচে থাকার জন্য ভয় হয় না, বরঞ্চ মনে হয় মৃত্যুই ভালো। এই পৃথিবীটা থাকার জায়গা না, এখানে যত কম থাকা যায় ততই ভালো। অনিতা তার ভুলের জন্য নিজেকে অনেক বড় অপরাধী ভাবে। সে এখন অনুতপ্ত। মামারাও আমার কাছে ফোন করে ক্ষমা চায়, তাদের কাছে যেতে বলে। সেদিন তারা না জেনে আমার প্রতি অনেক অন্যায় করেছিল। আমার কোনো দোষ ছিল না। বাবা মাও এখন ফোন দেয়, তারাও চায় তাদের ছেলেটা যেন আবার ফিরে আসে, নিজের বাপদাদার ভিটেমাটি দেখাশোনা করে। আমি হয়তো চাইলে তাদের কাছে ফিরে যেতে পারবো, কিন্তু তাদের প্রতি আমার মনে যে একটা ক্ষত সৃষ্টি হয়েছে, সেটা কোনোদিনও ভালো হবে না। তাদের প্রতি যে শ্রদ্ধাটা ছিল, সেটা এখন নেই। আমি চাইলেও তাদেরকে আর কখনো ভালোবাসতে পারবো না, আপন ভাবতে পারবো না। কারণ তারা যদি আমাকে সাপোর্ট করতো, তাহলে আজ আমি এই অবস্থায় থাকতাম না। কিন্তু তারা করেনি। আমার খারাপ সময়ে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। আজও হয়তো আমি ভালো নেই, কিন্তু বেঁচে তো আছি। এটাই বা কম কিসে? এই পৃথিবীর সবাই তো বেঁচে থাকে। কজনই বা সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে? আমি না হয় খারাপই থাকলাম। মেঘলা সেদিন ফোন দিয়েছিল। আমার সাথে কথা বলার সময় অনেক কাঁদত। তবে সে সুখে আছে, সেটা জেনে খুব ভালো লাগলো। আমার এইভাবে বেঁচে থাকাটা সে মেনে নিতে পারেনি। আমি যেমন তাকে সুখে দেখতে চেয়েছি, সেও চায় আমি যেন সুখে থাকি। তাই সে চায় আমি যেন বিয়ে করে নিজের জীবনে নতুন কাউকে নিয়ে নতুনভাবে শুরু করি। কিন্তু মেঘলা হয়তো একটা চিরন্তন সত্য জানে না। পৃথিবীর কিছু কিছু মানুষ থাকে, যাদের কপালে কখনো সুখ লেখা থাকে না। শত চেষ্টার পরও তারা সুখের দেখা পায় না। হয়তোবা ক্ষণিকের জন্য একটু ভালো থাকতে পারে, তবে সুখ তাদের জীবনে কখনো আসে না। আমার জীবনেও আসবে না আমি জানি। তাই আর সুখ নামক মরিচিকার পেছনে কখনো দৌড়াইনি, কিংবা ভালো থাকার চেষ্টা করিনি। উদ্দেশ্যহীনভাবে যাযাবরের মতো ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ দেখলাম একটা বাচ্চা মেয়ে ফুল বিক্রি করছে। মেয়েটাকে দেখে প্রচণ্ড মায়া লাগলো। মনে হলো আমার থেকেও অসহায় মানুষ পৃথিবীতে আছে। আমার মনে হলো আমি চাইলে কিছুটা সময়ের জন্য ভালো থাকতে পারি, শান্তি খুঁজে নিতে পারি। এই ফুল বিক্রি করা ফুলের মতো নিষ্পাপ বাচ্চাটার সাথে কিছুটা সময় কাটানো যায়। ফুল কত করে বিক্রি করস? 10 টাকা। সবগুলোর দাম কত নিবি? অনেক। অনেক কত? মেয়েটা কথা বলে না। বুঝলাম সে আমার কথা কোনো কিছু বুঝতে পারছে না। পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে দিয়ে বললাম, তো সবগুলো ফুল আমি কিনলাম। এখন সবচেয়ে দামি ফুলটার সাথে আমি গল্প করব। আমার কাছে তুই হচ্ছিস সেই দামি ফুল। মেয়েটার সাথে গল্প করতে করতে একসময় কল্পনার জগতে চলে যাই। ওই তো মেঘলা আসছে আমার দিকে, তার সাথে তার স্বামীও আসছে। মেঘলার কোলে ফুটফুটে একটা বাচ্চা, খুব সুন্দর লাগছে তাদের।
আমি জানি এটা আমার কল্পনা, তবুও ভালো লাগছে সে আমার দিকে আসছে, আমার সাথে কথা বলবে। হোক না কল্পনায়, তবুও তো অনেকদিন পর নিজের ভালোবাসার মানুষটাকে খুব কাছ থেকে দেখতে পারবো।